প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপি। স্পষ্টতই যদিও বিএনপি এ বিষয়ে ডিভাইডেড, কিন্তু সময় যত গড়াচ্ছে বিএনপির চরিত্র উন্মোচিত হচ্ছে। ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই চায় নাই, সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনৈতিক ব্যক্তি রাখে না। যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দূষর, তাদের রাজনীতি বাংলাদেশ। আইন মন্ত্রণালয়ের কথা বলি, আইন মন্ত্রণালয়ে 15 জন সচিবদের বিভিন্ন ক্যাটাগরির 15 জন এখনো ক্ষমতায়। সেখানে আমাদের আসিফ নজরুল সাহেব আইনমন্ত্রী। গোপালগঞ্জে আছে 8 জন। গোপালগঞ্জ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি যে ঘোলাটে পরিস্থিতি হয়েছে, সেই জায়গার মধ্যে বাংলাদেশের মানুষের প্রশ্ন, আসলে ইউনূস কি সেফ এক্সিট পাবে, ইউনূস কি বাঁচতে পারবে? সো বাট আমরা যদি রাজনৈতিক অবস্থাটা এবং ইউনূসের অবস্থান এবং দেশীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থানটা বিশ্লেষণ, হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা আসার ঘোষণা, এবার কি তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপি। স্পষ্টতই যদিও বিএনপি এ বিষয়ে ডিভাইডেড, কিন্তু সময় যত গড়াচ্ছে বিএনপির চরিত্র উন্মোচিত হচ্ছে। কত বড় ইঙ্গিত বিএনপি দিচ্ছে দেখুন দর্শক। প্রধান উপদেষ্টা যাই বলুন, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, এটা প্রধান উপদেষ্টার বক্তব্যে এক প্রকার বিদ্রোহ করার মতো। ডক্টর ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, যেভাবে সুনির্দিষ্টভাবে বলেছেন 25 সালের শেষের দিকে অথবা 26 সালের শুরুর দিকে, এরপর কোনো কথাই থাকতে পারে না। যদি আমাদের আপত্তি যে এত দ্রুত নির্বাচন কেন, এবং আমরা হতে দিব না, তবে হ্যাঁ ঠিক আছে 26 সালের প্রথম দিকে নির্বাচন হোক, আওয়ামী লীগের বিচার করুন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এগুলো করে দিয়ে রাজনৈতিক এই সন্ত্রাসী কিংবা চাঁদাবাজি এগুলো বন্ধ করে যদি নির্বাচন দিতে পারেন, 25 সালের জানুয়ারিতে দিতে পারলেও আমাদের আপত্তি নেই। এগুলো করেন আপনারা, 24 ঘন্টার মধ্যে এরকম কিছু কাজ করে দেখান, তারপরে 72 ঘন্টার মধ্যে নির্বাচন দেন, সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বিচার কার্যকর করতে হবে, আরো নানান বিষয় আছে। তারপরেও ডক্টর ইউনূস নির্বাচন রোডম্যাপ দিয়েছেন, বিএনপির দাবি অনুযায়ী দিয়েছেন। বিএনপি ডিসেম্বরে আলটিমেটাম দিয়েছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ চাই, নির্বাচন রোডম্যাপ দিয়েছে। কিন্তু বিএনপি কি বলছে? প্রধান উপদেষ্টার কথায় কাজ হবে না, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আচ্ছা, নির্বাচন নিয়ে জনগণ সিদ্ধান্ত নেয়, নির্বাচন কবে হবে এটা ঠিক করে সরকার, এটা ঠিক করে নির্বাচন কমিশন, শিডিউল ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, এখানে জনগণ তো ভোট দেয়। আপনি কি বলছেন জনগণ ঠিক করবে? এই জনগণ ঠিক করবে, এটা হচ্ছে হুমকি যে আমরা আপনার বিরুদ্ধে দেখিয়ে দিব, আমরা আন্দোলন করে আপনাকে বাধ্য করবো আরো দ্রুত নির্বাচন দিতে। ঠিক করবে জনগণ, প্রধান উপদেষ্টা যাই বলুক কাজ হবে না, এই কথার অর্থ এটা যে আমরা বাধ্য করবো, আমরা আন্দোলন করব। জনগণ বলতে এখানে বিএনপিকে বুঝিয়েছে। এর মানে স্পষ্টতই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিল বিএনপি, কোনো সন্দেহ নেই। আবার বিএনপি আরেক নেতা যিনি অলরেডি ভারতের খপ্পরে পড়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, সেম কথা বলেছেন প্রায়, যে না আমরা নির্বাচনে ধারণা চাইনি, আমরা চেয়েছি রোডম্যাপ। মানে ডক্টর ইউনূস যা বলেছেন তাতে খুশি নয়। কি করতে হবে? একেবারে শিডিউল দিতে হবে, 3 মাস বা এরকম একটা হিসাব তারা চায় এটা, এবং বিএনপি ক্ষমতা এনে দিতে হবে। নতুন ভোটার তালিকা করা যাবে না, কারণ তরুণরা বিএনপিকে ভোট দেবেন, অতএব তাদের ভোটার বানানোর দরকার নেই। তাড়াতাড়ি নির্বাচন দিন, তারপরে ভোটার তালিকা বানান, যাতে তরুণরা 5 বছর পর ভোট দিতে পারে, এই নির্বাচনে না। বুঝতে পারছেন বিএনপির ফন্দি? অবশ্যই ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। আবার গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে সরকারের বিরুদ্ধে মাঠে নামলে বা বিরোধিতা শুরু করলে এই সরকার আর রাগ পোহাবে না। মানে হুমকি দিল যে সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিএনপি, আর জনগণ আঙ্গুল চুষবে। আমি বলি এই সরকারকে ফেলে দিতে চাইলে আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। অলরেডি স্লোগান বিভিন্ন জায়গায় কিন্তু উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল সে আধিপত্য কায়েম করতে পারছে না, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রধান উপদেষ্টা যেটাই বলুন, এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ, এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এটা হুমকি। আবারও বলছি, নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত জনগণ নেয় না। হ্যাঁ, জনগণ একটা প্রত্যাশা থাকতে পারে, তবে জনগণ কখন চায় এটা নিয়ে সার্ভে হতে পারে, তবে সিদ্ধান্তটা নেয় সরকার এবং নির্বাচন কমিশন।
উল্টো পাল্টা বলে জনগণকে ভয়, সরকারকে ভয় দেখানো হচ্ছে, সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এটাকে আমরা এইভাবেই দেখতে চাই। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি কথা বলেন। আরো ডিটেলস প্রতিক্রিয়া আসবে, কিন্তু বোঝা যায় যে বিএনপি এই রোডম্যাপে খুশি নয়। তারা চায় যে কোনো মূল্যে নামকাওয়াস্তে নির্বাচনের মাধ্যমে হলো ক্ষমতায় আসতে, এবং তরুণ প্রজন্ম ভোটার হলে এই সুযোগ নিলে তখন তাদের ভোট কমবে, এটা তারা ভয় পাচ্ছে। কারণ তরুণ প্রজন্মের সমর্থন বিএনপির দিকে নয়। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডক্টর জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা যেটাই বলুন, এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। বুঝতে পারছেন হুমকির রহস্য? আজকে আমাদের শপথ নেওয়ার দিন। কি শপথ নিতে হবে? ডক্টর ইউনূসকে ফেলে দিতে হবে, ডক্টর ইউনূসকে পতন ঘটাতে হবে, সেই শপথ নেওয়ার দিন। এভাবেই কিন্তু হুমকি ধামকি দিচ্ছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। জনগণ তার অধিকার ফেরত পায়। জনগণ ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে। যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ততই স্বস্তি আসবে দেশে। আচ্ছা, তাহলে এখন গণতান্ত্রিক পরিবেশ না, আপনারা রাজনীতি করতে পারছেন না, আপনারা সভা সমাবেশ করতে পারছেন না, সরকার সমালোচনা করতে পারছেন না, অগণতান্ত্রিক পরিবেশ। বিএনপি ক্ষমতা আসলে তখন গণতন্ত্র থাকবে, তখন আমরা বিএনপি সমালোচনা করতে পারবো। এখনই নাগরিক কমিটির বিজয় দিবসের প্রোগ্রামে হামলা করে, আর বিএনপি ক্ষমতা আসলে তো কাউকে দাঁড়াতেই দিবে না। চাঁদাবাজি এখনই করছে সব জায়গায় ক্ষমতা আসার আগে, আর তখন কি করবে? দেশটাকে চাঁদাবাজি স্বর্গরাজ্যে পরিণত করে ফেলবে। তো দর্শক, বিএনপির বেশ কয়েকজন নেতার প্রতিক্রিয়া আমরা পেলাম। অধিকাংশ প্রতিক্রিয়া তাৎপর্য এটাই যে ডক্টর ইউনূসের এই নির্বাচন রোডম্যাপ আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি যে ঘোলাটে পরিস্থিতি হয়েছে, সেই জায়গার মধ্যে বাংলাদেশের মানুষের প্রশ্ন, আসলে ইউনূস কি সেফ এক্সিট পাবে, ইউনূস কি বাঁচতে পারবে? সো বাট আমরা যদি রাজনৈতিক অবস্থাটা এবং ইউনূসের অবস্থান এবং দেশীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থানটা বিশ্লেষণ করে দেখি, তাহলে আসলে ইউনূস সেফ এক্সিট পাবে না এবং ইউনূস পালাবার কোনো সুযোগ পাবে না। এবং তার সাথে তার যে উপদেষ্টারা আছেন আসিফ নাহিদ মাহফুজ এবং সমন্বয়কারী সার্জিস হাসনাত, আসলে ওরা কেউ সেফ এক্সিট পাবে না, এরা কোথাও পালাতে পারবে না। কেন পালাতে পারবে না? যদি জো বাইডেন থাকতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, হয়তো বা সিচুয়েশনটা ডিফারেন্ট হতো। যেহেতু জো বাইডেন নির্বাচনে পরাজিত হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইউনূসকে কোনোভাবে মোটেই তাকে সহ্য করতে পারে না। সেই জন্য ইউনূসের সেফ এক্সিটের রাস্তাটা আমি মনে করি যে বন্ধ হয়ে গেছে। আর ভারতের সাথে যেহেতু অলরেডি সে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, সুতরাং ভারতে পালিয়ে যাওয়ার মতো বা ভারত তাকে সহযোগিতা করার মতো কোনো পরিস্থিতি নেই। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়াতে যদি সে পালাতে না পারে, যাইতে না পারে, তাহলে আসলে আমি মনে করি যে ইউনূস সেফ এক্সিট নিয়ে পালাতে পারবে না। আমি শেষ পর্যন্ত যেটা মনে করি যে ইউনূসের ভাগ্য যেটা হবে সেটা হবে যে ইউনূস এবং তার যে কতগুলো বাছুর উপদেষ্টা আছে তারা, এবং যে সমন্বয়করা আছেন সার্জিস এবং হাসনাত, আসলে তারা আসলে শেষ পর্যন্ত আমার মনে হয়, আমি যেটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং আমি রাজনৈতিক দূরদর্শিতা থেকে আমি যতটুকু বুঝি এবং মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝি যে আসলে ওরা বাংলাদেশে গণকুটিরতে নিহত হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ হচ্ছে ওরা কোথাও যাইতে পারবে না, পালাতে পারবে না। ওদের লাস্ট জায়গা ছিল, শেষ আশ্রয়স্থল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু জো বাইডেনের দল যেহেতু নির্বাচনে পরাজিত হয়েছে, এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সহযোগিতা করার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। আর পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের বর্ডারের দেশ হচ্ছে ভারত। তো ভারত যদি তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের জনগণ উল্টা তাদেরকে পিটাবে, তাদেরকে গণদোলাই দিয়ে মারবে। তাহলে কি হবে? তাদের অবস্থা কি হবে? তারা কোথায় যাবে? পালিয়ে যাবে। যেভাবে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে প্রতিবিপ্লব হতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘেরাও করতে পারে। কারণ সারা বাংলাদেশের মানুষ যে কোনো সময় রাস্তায় নেমে আসছে। কখন যে রাস্তায় নেমে আসছে এটাই বলা মুশকিল। কলেজে ছাত্ররা নেমে আসছে, তিতুমির কলেজ নেমে আসছে, আইডিয়াল কলেজ নেমে আসছে, ঢাকা কলেজ নেমে আসছে, রিস্কাওয়ালারা নেমে আসছে, আপনার আনসার সদস্যরা নেমে আসছে। তো এইভাবে আমি মনে করি যে কোনো সময় বাংলাদেশে একটি প্রতিবিপ্লব হতে পারে। আর সেই প্রতিবিপ্লব হলে আমি মনে করি না যে ইউনূস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়কারীরা সেফ এক্সিট পাবে বা পালাতে পারবে। আর আরেকটা জিনিস যেটা ইউনূস করার চেষ্টা করছে যে বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করে পালানোর একটা চেষ্টা ছিল বা বাঁচার একটা চেষ্টা ছিল, কিন্তু জাতীয় সরকারের দিকে যাওয়ার ফলে আমি মনে করি যে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি এখন আমি মনে করি যে তাদের আর কোনো ওয়ে নাই যে তারা সেফ এক্সিট পাবে। তারা দিন শেষে আমার মনে হয় যে তারা গণপিটুনিতে নিহত হবে। জনগণ তাদেরকে গণপিটুনি দিয়ে এই বাংলাদেশের মাটিতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক একটি উদাহরণ সৃষ্টি করবে বাংলাদেশে। বাট আমরা চাই না যে বাংলাদেশের মাটিতে এরকম ধরনের একটি ঘটনা হোক, যে একটি রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে হোক। কিন্তু সর্বশেষ যেটি হবে আমার মনে
তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই বিষয়ে আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ ধারাবাহিকভাবে সহকারে দেখে আসি। ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই চায় নাই, সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনৈতিক একটি রাখে না। যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দূষর, তাদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা এই পাকিস্তানের দূষরদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই। যে মহান মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি যে প্রেতাত্মা শক্তি, সেই প্রেতাত্মা শক্তির যারা দূষর, যারা পাকিস্তানি শক্তিকে মুক্তিযুদ্ধের সময় আলবদর আলসান্স বাহিনী দ্বারা সহযোগিতা করেছে, যারা বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডের যে প্রশ্ন, সেই স্বাধীন ভূখণ্ডের প্রশ্নে যারা বিরোধিতা করেছিল, সেই জামায়াতে ইসলাম এবং তৎকালীন ছাত্র সংঘ এবং 1977 সালে যারা ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদের যে সাংগঠনিক রাজনীতি, এই সাংগঠনিক রাজনীতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। এবং যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে দূষর, তাদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে। এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, এটি অসাম্প্রদায়িক, এটি গণতান্ত্রিক, এটি বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। যে মহান মুক্তিযুদ্ধে যে 30 লাখ শহীদ এবং অগণিত মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই গণতান্ত্রিক বাংলাদেশে কোনো ধরনের যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষ করেছে, তাদের রাজনীতি বাংলাদেশে আমরা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। একইভাবে 1971 সালে বাংলাদেশের আপামর জনসাধারণ পাকিস্তানি প্রেতাত্মা শক্তি, তাদের দূষরদের আমরা পরাভূত করেছিলাম। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সকল আকাঙ্ক্ষাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি মিলে আমরা সেই সকল শক্তিকে পরাভূত করব। আমরা কিন্তু বারংবার বলে এসেছি যে জামাতে ইসলাম এবং তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা 1971 সালে যে গণহত্যা, সেই গণহত্যার সাথে কিন্তু তারা সরাসরি সংযুক্ত। আমরা বারংবার বলে এসেছি যে জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। এখনো পর্যন্ত তারা 1971 সালের তাদের যে ঘৃণ্য কৃতকর্ম, তার জন্য তারা অনুতপ্ত বোধ করেন না এবং এখনো পর্যন্ত তারা জাতির কাছে তারা কিন্তু ক্ষমা চান নাই। আমরা দাবি করেছি তারা যদি রাজনীতি করতে চান, তারা অবিলম্বে তাদেরকে সেই জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি আসতে হবে। কিন্তু তারা যদি পূর্বের নাই সেই মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং দেশ বিরোধী কর্মকাণ্ড তারা যদি পরিচালনা করেন, নিশ্চয়ই বাংলাদেশের সকল প্রগতিশীল জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আজকে মহান বিজয় দিবস, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধে আমরা এক বিপুল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের এই জনযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে আরেকটি যারা বাংলাদেশের বসবাসকারী এবং জামাতে ইসলাম এবং তার দোসরের আলবদর আলসান্স বাহিনী তৎকালীন পাকিস্তানি বাহিনীকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল এবং যাদের মাধ্যমে আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি, আমাদের মুক্তিযুদ্ধের এক অপূরণীয় ক্ষতি আমাদের বুদ্ধিজীবীদের হারিয়েছি। আমরা বলতে চাই যে জামাত শিবির চেষ্টা করছে, সে বাংলাদেশের সফলতার কথা বলার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে জানতে চাই জামাত শিবিরের যে রাজনীতি, জামাত শিবির সেটা বাংলাদেশ বিরোধী রাজনীতি এবং জামাত শিবিরের রাজনীতি আজীবন বাংলাদেশ বিরোধী রাজনীতি। আমরা আজকে এই 16 ডিসেম্বর বিজয় দিবসে আমরা মুক্তিযুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে আপনারা দেখলেন যে আমরা আমাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় আমরা জামাত শিবির বিরোধী আমরা স্লোগান দিয়েছি। যার কারণ হচ্ছে যে আমরা দাবি করি যে মহান মুক্তিযুদ্ধের সাথে ঘাতক দালাল যারাই আছে তাদের হচ্ছে বিচার নিশ্চিত। দেখেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার এবং তৎকালীন সময় ছাত্র সংঘ, এর পরবর্তী সময় হলো ছাত্র শিবির, যারা মুক্তিযুদ্ধের পাকিস্তানের দূষর হিসেবে মুক্তিযুদ্ধকে হত্যা করে গেছে। এবং আমরা এই পাকিস্তানের দূষরদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই। যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্রটাই চায় নাই। আইন মন্ত্রণালয়ের কথা বলি, আইন মন্ত্রণালয়ে 15 জন সচিবদের বিভিন্ন ক্যাটাগরির 15 জন এখনো ক্ষমতায়। সেখানে আমাদের আসিফ নজরুল সাহেব আইনমন্ত্রী। গোপালগঞ্জে আছে 8 জন, গোপালগঞ্জের 8 জন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে 16 বছর ধরে দায়িত্ব পালন করছে এবং ইউনূস সরকারের আমলেও দায়িত্ব পালন করছে। 8 জন গোপালী, আর কজন মিলে 7 জন হয় নাকি? 15 জন হলে আর 7 জন স্বৈরাচারের প্রত্যক্ষ দোষর যারা আইন মন্ত্রণালয়টাকে গিলে খেয়েছে। তাদেরকে সরিয়েছেন আপনারা? কেন সরাননি? কি চাচ্ছেন আপনারা বুঝতেছে না। আগামীতে এর চেয়ে ভয়াবহ প্রতি বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেটা কারা করবে? সচিবরা করবে, আওয়ামী দূষর সচিবরা করবে। কারণ যারা লুট করেছে তাদেরকে আপনারা সাসপেন্ড করেন নাই, অপসারণ করেন নাই, চাকরি থেকে বরখাস্ত করেন নাই, চাকরি থেকে সরিয়ে দেন নাই। তথ্য কর্মকর্তা যারা আছে, তথ্য ক্যাডার, নিয়ম অনুযায়ী
তথ্য ক্যাডাররা মন্ত্রীদের পিআরও হয়, মন্ত্রীদের মিডিয়া সেলের দায়িত্ব পায়, মন্ত্রণালয়ের মিডিয়া সেলের দায়িত্ব পায়। একটা সরিয়েছেন, 45-46টা মন্ত্রণালয়ের একজন যারা ভুয়া তথ্য কর্মকর্তা বেতার থেকে নিয়ে আসছে। শেখ হাসিনা বেতার থেকে নিয়ে এসে জোর করে তথ্য ক্যাডারের বদলে মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা বানিয়ে দিয়েছে বা তথ্য কর্মকর্তা বানিয়ে দিয়েছে। সেগুলো আপনারা পরিবর্তন করেছেন। আপনারা কি করছেন না করছেন এগুলো তো জনগণই জানে না। মন্ত্রীরা কি কাজ করছেন না করছেন সেটা জনগণই জানে। কারণ তথ্য দায়িত্বে যারা এখন আছে, মন্ত্রীদের তথ্যের দায়িত্বে যারা আছে, তারা সবগুলোই হারামির বাচ্চা, সবগুলো হচ্ছে আওয়ামী লীগের দোসর। 15 বছর ধরে তারা তথ্য মন্ত্রণালয়কে লুটেপুটে খেয়েছে। তো যারা নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, পদোন্নতি হয় নাই, তাদেরকে কেন পদোন্নতি দিচ্ছেন না আপনারা? আমি তো বলছি না, আমরা তো বলছি না অমুকে সচিব বানান, তমুকে এটা জয়েন্ট সেক্রেটারি বানান, আমরা তো সেটা বলছি না। আমরা বলছি 16 বছরের যারা নিপীড়িত, নিষ্পেষিত যোগ্য মানুষগুলোকে আপনারা সচিব বানান, বড় বড় পদে বসান। যে বিভিন্ন মন্ত্রণালয়ের এই অনেক প্রতিষ্ঠান আছে, সাহিত্য সমিতি অনেক প্রতিষ্ঠান আছে, এগুলোতে বসান, সেটা করছেন না। এরাই কিন্তু প্রতিবিপ্লব করবে, প্রতিবিপ্লব হবে নিশ্চিত, আমরা নিশ্চিত। আপনারা সেটা বুঝতে পারছেন না। সেজন্য বলি, আপনাদের মধ্যে যে রাজনৈতিক অনভিজ্ঞতা রয়েছে, আপনারা দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা রাজনীতি ছেড়ে দিয়েছে, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর রাজনীতির ধারে কাছেও নাই, এই মানুষগুলো খুঁজে খুঁজে বের করে তাদের থেকে পরামর্শ নেন, ন্যাশনাল কনফারেন্স রাখেন, গোপন মিটিং করেন তাদের সাথে, প্রকাশ্যে মিটিং করেন তাদের সাথে। দেশটাকে কীভাবে সুন্দরভাবে চালাবেন, দেশটাকে, আগামীর দেশটাকে দুর্নীতিমুক্ত, লুটেরা মুক্ত, অর্থ পাচার মুক্ত এবং জনবান্ধব, বেকার বান্ধব, শ্রমিক বান্ধব সরকার কীভাবে বানাবেন সেটা ঠিক করেন। এভাবে হয় না। এভাবে আমরা প্রতিদিন আপনাদের প্রতি বিপ্লব ঠেকাবো? আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা আবার আপনারা বিপদে পড়বেন সেটার জন্য আমরা প্রত্যেকদিন দৌড়ে আসা সচিবালয়ে আপনাদেরকে ঠেকা দেবো? এটা সম্ভব না। 1 থেকে 3 দিনের নোটিশে সকল রাষ্ট্রীয় দুর্বৃত্ত যারা সচিব, আর্মির জেনারেল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান নৌ বাহিনীর বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা 15 বছর লুটপাট করেছে তাদেরকে ছাঁটাই করেন। 1 দিন থেকে 3 দিন লাগবে। যদি সেটা না করেন প্রতি বিপ্লবের শিকার হবেন, আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যাবে। আমরা চাই না আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের কারণে আমাদের সফল বিপ্লব ব্যাহত হয়ে যাবে। ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা 2টা ভিডিও পড়েছে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।